কাজল রেখা লিখেছেন তানজিনা ইসলাম। ৫৭ দ্বিতীয় অংশ। তটিনী সাবিহাকে টেনে নিয়ে এলো কলেজের বাইরে। গাড়ির কাছে এসে ঝাড়া মেরে সাবিহার হাতটা ছেড়ে দিল তটিনী। সাবিহা এখনও সাপের মতো ফুসফুস করছে। ওর কলিজা শান্ত হয়নি এখনও। প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে ও মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। চাঁদনিকে ঠাটিয়ে কয়েকটা চড় মারতে পারলে হয়তো ওর মনের জ্বালা মিটত, কলিজা শান্ত হতো। কিন্তু তটিনীর জন্য পারল না। এখন তো তটিনীর উপরও রাগ হচ্ছে ওর। তটিনী কপট রাগ দেখিয়ে চাপা স্বরে বলল, ওর কাছে যা যা স্বীকার করেছিস সব কি সত্যি? সাবিহার রাগ তাতে একটুও কমল না, বরং এই প্রশ্নে আরও তেতে উঠল সে। ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ তো কি করবি তুই? তটিনী বাকহারা হয়ে কিছুক্ষণ ওকে পরখ করল। সে বিশ্বাসক কাল অবধি বহন করেছিল তা আজ এভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো, তা ওর কল্পনাতীত ছিল। ঘৃণায় ধিক্কার দিয়ে তটিনী বলল, ছি সাবিহা ছি, তুই আমার বন্ধু? সেই ইনোসেন্ট সাবিহা, একটা বাচ্চা মেয়ের সাথে তুই এমন একটা কাজ করতে পারলি? অথচ কাল পর্যন্ত আমি আধারের সাথে ঝগড়া করে আসছিলাম। কেন তোর সাথে বন্ধুত্ব ভাঙলো ও? তোর দোষ নেই, দোষের প্রমাণ নেই, আর আজ তুই নিজের মুখে স্বীকার করলি। কার জন্য এত লড়লাম আমি সাবু? একবার আধারের দিকে তাকিয়ে অন্তত পিছু হটতে পারতি। এতটা অসভ্য কখন থেকে হয়ে গেলি? তোর এইসব বন্ধুদের সাথে মিশে এতটা নিচে নেমেছিস তুই। তাতে তোর কি? আধার তাকিয়েছে আমার দিকে, আমি যে ওর দিকে তাকাবো? সব দায়িত্ব আমার। ঘৃণা হচ্ছে তোর, চলে যাবি তুই। যা, চলে যা। একটা তো চলেই গেল, তুই আর থেকে কি করবি? আমি তো খারাপ, আর খারাপ মানুষের সঙ্গে থাকা যায় না। তটিনী ওর বাহু ঝাঁকিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর সাবিহা? উন্মাদ হয়ে গেছিস তুই? কি করছিস, কি বলছিস নিজেও বুঝতে পারছিস না। চাঁদনির চোখে তুই আমাকে কতটা নিচে নামিয়ে দিলি। এই আধার তোর সাথে বন্ধুত্ব ভাঙেনি? মিথ্যা বললি কেন ওকে? তোর মুখ থেকে স্বীকারোক্তি শুনে আমি এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আমি সত্যিটা বলতে পারিনি ওকে। সাবিহা, কি হয়েছে তোর? ছাড়, চেঁচিয়ে বলে উঠল সাবিহা। চোখ মুখ টকটকে লাল হয়ে আছে ওর। নাক ফুলিয়ে বলল, ওই মেয়েটার নাম নিবি না, কালসাপ একটা। ও আমার বন্ধুত্ব ভেঙেছে তটিনী। ওর সংসার না ভাঙা পর্যন্ত এই সাবিহার শান্তি নেই। তটিনী দাঁতে দাঁত চেপে বলল, আধার মেরে ফেলবে তোকে। একবার ছাড় দিয়েছে বলে ভাবিস না বারবার ছাড় পাবি। ও কিন্তু সবসময় প্রতিশোধ নেয় না। ও আসল জায়গায় পাকড়াও করে, খুব দুর্বল জায়গায় আঘাত করে। আঘাত করার আর কি বা বাকি রেখেছে ও নিজেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার বন্ধুত্ব ভেঙে দিয়েছে। ও যে আঘাতটা আমাকে দিল সেটার চেয়ে বড় আঘাত আর কি হয়? ক্রিয়ার প্রতিক্রিয়া না নিয়েই মুখ ফিরিয়ে নিবে, আমাকে জ্বালিয়ে দিয়ে নিজেই সুখে থাকবে? তাহলে ও ভুল ভাবছে। তটিনী আর ওকে কিছু বলার এনার্জি পেল না। মেয়েটার বুদ্ধি সব লোপ পেয়েছে। ওর সঙ্গে থাকতে এই মুহূর্তে রুচিতে বাঁধল তটিনীর। ও আর সেখানে রইল না। সাবিহার বাড়ির গাড়িতে করে এলেও এখন ফেরার পথে সে আলাদা রিক্সা নিল। রিক্সায় বসে তটিনী চিন্তায় মগ্ন হলো। সাবিহা সেদিন ওর বড় ভাইকে ছুঁয়ে বলেছিল ওসব ঘটনায় ওর কোনো হাত নেই, অথচ আজ চাঁদনির সামনে বলে এলো ও সকল ইন্ধন জুগিয়েছে। ছি, কেমন বোন ও, ভাইকে ছুঁয়ে মিথ্যা বলে? ছেলেটা চট্টগ্রামে ফিরে গেছে, সাবধানে পৌঁছেছে কিনা কে জানে। তটিনীর মনে ভয় জাগে, এক অসম্ভব দুশ্চিন্তায় হৃদয় পর্যাবসিত হয় তার। কসম করা বা ছুঁয়ে কথা বলায় ও বিশ্বাস করে না, ওর কাছে এসব কুসংস্কার। কিন্তু সাবিহা রাতকে ছুঁয়ে মিথ্যা বলেছে, ব্যাপারটা খুব সেন্সিটিভ তটিনীর জন্য। ছেলেটার এমনিতেই বিপদের শেষ নেই, এটা কি করলো ও? তটিনী হাত কসলাতে থাকে। রাতের নম্বরটা আছে ওর কাছে, বেশ কয়েকবার কল দিলে হয়তো রিসিভ করে ফেলতে পারে। আবার ব্যস্ততায় বা হাজারো কন্ট্যাক্ট নাম্বার আড়ালে ওর নাম্বার হারিয়ে যেতে পারে। কিন্তু তটিনীর মন যে মানে না, ফোন করলে ব্যাপারটা বেশি ছেঁচড়ামি হয়ে যাবে। আধারকে কি বলবে ও সাবিহা এখানে কি ঘটিয়েছে? আধার তো পাল্টা প্রশ্ন ছুড়বে।
সাবিহা সেখানে কার সাথে গিয়েছিল? তটিনী তখন উপস্থিত ছিলই, তখন চাঁদনিকে পুরোটা সত্যি বললেনি কেন? আধার তো বন্ধুত্ব ভেঙে দিয়েছে, কিন্তু তটিনীরও তো দোষ নেই। এমন আহাম্মক এমন আকস্মিক ঘটনায় ও কিছু ঠাউরি করতে পারছিল না। ও আসলে চেয়েও বলতে পারেনি। সাবিহা সত্য স্বীকার করা দেখে ওর মুখ বন্ধ হয়ে গিয়েছিল। কত বড় মুখ করে ও আধারকে বলেছিল। সাবিহা এমন করতে পারে না, ওর বান্ধবী এমন নয়। সব তো মিথ্যে হয়ে গেল, ওর কথার কোনো মূল্যই থাকলো না। সাবিহার কিছু হওয়ার আগে দোষ আসবে তটিনীর ওপর। আধার ওকে 100টা কথা বলে জেরা করবে, ওর সাথে শত্রুতা ঘোষণা করবে। বন্ধুকে শত্রু বানানোর মতো মানসিকতা আপাতত তটিনীর নেই। ওর চিন্তা অন্য জায়গায়। রাত ভালো আছে তো? চুয়ে মিথ্যা বলার কারণে কারো ক্ষতি হয় কি না তা তটিনীর জানা নেই, কিন্তু তটিনীর চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে। ইস, একটু যদি কল করে ছেলেটার খোঁজ নিতে পারতো। আধার চাঁদনিকে নিতে এসেছে। আজ আসতে একটু বেশি দেরি করে ফেলেছে ও। আকিব শিকদারের সাথে ঢাকা ব্রাঞ্চের হেড অফিসে যেতে হয়েছিল ওকে। সব কাজ শেষ করে কিসের উপর যে এসেছে তা শুধু আধারই জানে। এখনও ঘেমে আছে ছেলেটা, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে কপালের উপর। আধার ড্রাইভিংয়ে মত্ত। চাঁদনি পাশের সিটে বসে আছে। চাঁদনি এক দৃষ্টে সামনে তাকিয়ে আছে। পাথরের দৃষ্টি ওর, চোয়াল শক্ত। আধার বুঝতে পারছে না হয়েছেটা কি ওর। এমন চুপচাপ কেন মেয়েটা? গাড়িতে ওঠার পর থেকেই একবার ওর সাথে কথা বলেনি। আবার কি নিয়ে মেয়েটা রাগ জমেছে কে জানে। আধার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কী রে, কি হয়েছে? চুপচাপ কেন? সকাল থেকে আজকের দিনটা নিয়ে কত এক্সাইটেড ছিলি তুই? চাঁদনি পাশ ফিরিয়ে তাকালো ওর দিকে। পাংশুটে মুখে কাট কাট গলায় বলল, আধার ভাই। চাঁদনির অদ্ভুত কণ্ঠস্বর আধারের খটকা লাগলো। সূক্ষ্ম স্বরে উত্তর দিল, আমি তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ? কীরকম বুঝলাম না। তোমার জীবনে আমার গুরুত্ব কতটা? আমি তোমার জীবনে কতটুকু মাইনে রাখি? কি করতে পারলে তুমি আমার জন্য? কি বলছিস? আগা মাথা তো কিছুই বুঝতে পারছি না আমি। বলো না, আমার যদি কেউ ক্ষতি করতে চায় তুমি তার সাথে কি করবে? আধার বুঝলো না চাঁদনি এসব কেন বলছে। কিছু সময় কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইল ওর দিকে। পরক্ষণে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যে চাঁদনির ক্ষতি করতে চাইবে সে আধারের হাতে খুন হয়ে যাবে, নয়তো খুব জঘন্য কিছু সম্মুখীন হতে হবে, যেটা সে সারা জীবনে ভুলতে পারবে না। চাঁদনি হেসে দিল। আধার অবাক হয়ে তাকালো ওর দিকে। চাঁদনি ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, ও তাহলে তুমি সাবিহাপুকে কিছু বললে না কেন? সেও তো আমার ক্ষতি করার চেষ্টা করেছে। না, সে পরোক্ষভাবে করেছে বলে তার শাস্তি দেওয়ার দরকার নেই, তাই না? আধার বিশাল এক ধাক্কা খেলো। চাঁদনির তো জানার কথা নয় সাবিহার ব্যাপারটা। এটা তো শুধু জানে ও, তটিনীও বিশ্বাস করে না। আধার ভেবে নিল চাঁদনি হয়তো সন্দেহের ভিত্তিতে বলছে। ও অনেকবারই এসব নিয়ে কথা বলতে চেয়েছে আধারের সাথে। আধার নিজেকে সামলে বলল, তোকে না এসব বিষয়ে কথা তুলতে মানা করেছিলাম আমি? ভুলতে কেন পারছিস না তুই? যতবার মনে রাখবি আর ব্যাপারগুলো নিয়ে খোঁচাবি তত কষ্ট বাড়বে চাঁদ। অনেক দিন তো কেটে গেছে চাঁদ, এবার স্বাভাবিক হ প্লিজ। চাঁদনির মনে অভিমান জমে। ভাঙা গলায় বলল ও, চাইলেই কি স্বাভাবিক হওয়া যায়? ভুলে যাওয়া কি এত সোজা? আমার সাথে অন্যায় করা মানুষগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদের একটু অনুশোচনা পর্যন্ত নেই, উল্টো আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। তোমার কি কোনো দায়িত্ব নেই? আধার সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? কে কথা শুনিয়েছে তোকে? আমাকে বল, খোলাসা করে তো কিছু বলছিস না। তোমার জন্যই তো সব হলো। না তুমি এমন মানুষগুলোর সাথে বন্ধুত্ব করতে, না ওরা আমার এত বড় ক্ষতি করতো। সাবিহা আপুকে কিছু বলেছ তুমি আধার ভাই? সে কি জড়িত ছিল না এসবে? এতদিন পর হঠাৎ কেন চাঁদনি সাবিহাকে নিয়ে কথা জিজ্ঞেস করছে আধার বুঝে উঠতে পারলো না। সে পাল্টা প্রশ্ন করলো, সাবিহা তোকে কি বলেছে চাঁদ? সাবিহাকে তুই কোথায় দেখলি? তোদের তো দেখা হওয়ার কথা না। চাঁদনি চল শক্ত করে চাপার আগে বলল, না আমি তাকে কোথায় দেখব? তার সাথে আমার দেখা হয়নি, কথা হয়নি। আমার মনে হলো শুধু ব্যাপারটা আসলে তোমার কাছে কে গুরুত্বপূর্ণ?
তোমাদের বন্ধুত্ব তো আগের মতোই আছে, তাই না? তুমি তাকে কিচ্ছু বলনি। আমার এত বড় ক্ষতি করতে চাওয়ার পরও তুমি তার সাথে নিজের বন্ধুত্ব ঠিকই রেখেছো। আধারে কখনো কাউকে নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে না। কেউ ভুল বুঝে বসে থাকলে থাকুক, নিজেকে সঠিক প্রমাণ করার এত ঠেকা নেই ওর। তবুও চাঁদের কাছে আলাদা, ভীষণ স্পেশাল কেউ। এর জন্য আধার নিজের সব অভ্যাসই বদলে ফেলতে পারে। আধার হাতের আঁচলায় চাঁদের মুখটা তুলে নিল, নরম গলায় ওকে বোঝানোর জন্য বলল, সাবিহা নিজেও জড়িত ছিল। আমি সেদিনই ওর সাথে বন্ধুত্ব ভেঙে দিয়েছি। আমার কাছে তুই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চাঁদ, আর কেউ না। চাঁদনি টইটুম্বুর চোখে চেয়ে বলল, সে কি কোনো শাস্তি ডিজার্ভ করে না? আমার সাথে এত বড় অন্যায় করলো মেয়েটা, ওনার বন্ধুদের ইন্ধন জোগালো আমার ক্ষতি করতে। একটা মেয়ের বেঁচে থাকার কারণ শেষ করে দিতে চেয়েছিল। সেদিন যদি তোমরা সময় মতো না আসতে, মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না আধার ভাই। তুমি অর্পিতা আপুর সাথে কী করেছিলে মনে আছে? স্রেফ আমাকে একটা থাপ্পড় মেরেছিল বলে, ও আমাকে সত্যগুলো বলে দিয়েছে বলে তুমি ওর সাথে তুমি যা করেছো আমি নিজের চোখে দেখেছি। আমি কি এটুকু আশা করতে পারতাম না যে তুমি আমার জন্য একটু লড়বে? কিভাবে লড়তাম আমি বল? যুদ্ধ করতাম ওর সাথে? ও আমার সাথে ছোটবেলা থেকে বড় হওয়া আমার অতি পরিচিত চাচাতো বোন নয় যে চাইলে একটা চড় বসিয়ে দিতে পারি। অর্পিতার সাথে কি করলে ও কষ্ট পাবে বুঝতে পারছিলাম না বলে ওর চুল পর্যন্ত টেনে দিয়েছিলাম আমি। কিন্তু অর্পিতা নয় ও চাঁদনি, ও সাবিহা, তোদের সম্মানিত এমপির বোন। বন্ধুত্বের খাতিরে আমি ওকে অনেক কিছু বলতে পারতাম, ওকে কষ্ট দিয়ে লড়তে পারতাম। কিন্তু যেখানে আমি ওর সাথে বন্ধুত্ব চুকিয়ে দিয়েছি, সেখানে এত প্রভাবশালী একটা পরিবারের মেয়ের সাথে আমি আর কী বা করতে পারতাম? চাঁদনি মানতে পারে না। আধার সাবিহাকে কিছু বলল না। কেন বলল না? ওর বলা উচিত ছিল। প্রভাবশালী পরিবারের মেয়ে বলে যা মন চায় তাই করতে পারবে, এমন তো হতে পারে না। চাঁদনি শ্লেষাত্মক স্বরে বলল, আমার খুব রাগ লাগছে জানো, অসহ্য লাগছে সব কিছু। কেন তুমি সাবিহাপুকে কিছু বললে না? কেন আধার ভাই? আসো, এসব আমি মেনে নিতে পারছি না। এটা তোমার ভালোবাসা? এই ভালোবাসার কারণ দেখিয়ে ঢাকায় নিয়ে এসেছিলে আমাকে। বান্ধবীকে কিছু বলতে পারোনি সেটা বলো না। প্রভাবশালী পরিবার, ক্ষমতাশালী, এসব হ্যানত্যান দিয়ে বুঝ দিচ্ছ কেন? চাঁদনি ছলছল চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে চাইল। আদার তা হতে দিল না। স্টিয়ারিংয়ে হাত রেখে পরম আদরে ওর চোখের পাতায় চুমু খেলো, শুষে নিল অশ্রুকণা। আধার সরে আসার পরেও চাঁদনি চোখ বুজেই রইল। আধার ওর হাতটা শক্ত করে মুঠোয় নিয়ে বলল, তুই ছাড়া আমার আর কি আছে বল? বুঝ দিচ্ছি না তোকে। ওকে এত সহজেই ছেড়ে দেবো আমি? তোর সাথে এত বড় অন্যায় করার পরও? ভুল বুঝিস না প্লিজ, আমাকে ভুল বুঝে ছেড়ে যাবি না। বাঁচবো না আমি তোকে ছাড়া। যাস না জান। এত ঠুনকো কারণে আমার ভালোবাসা মিথ্যে ছিল এটা বলিস না। চাঁদনি কাঁদছে না ঠিকই, কিন্তু ওর কণ্ঠে এখনো কান্নার রেশ। ভাঙা ভাঙা গলায় ও বলল, বেহায়া বলেই তো থেকে গেলাম, নয়তো যেভাবে অপমান করেছো তুমি, কারণ ন্যূনতম আত্মসম্মান থাকলেও সে তোমার সাথে থাকতো না। আধার ওর অভিমানের সুর বুঝতে পেরেই দীর্ঘশ্বাস ফেলল। পরক্ষণে বাঁকা হাসলো ওর দিকে তাকিয়ে। চাঁদনির চোখে চোখ রেখে স্বভাবগত আচরণে চাঁদনির অভিমান আর রাগ বাড়িয়ে দিতে বলল, অবশ্য তুই যাবি বা কই? আমি ছাড়া তোকে আর কেই বা রাখবে? ফুঁসে উঠল চাঁদনি, তেতে যাওয়ার কণ্ঠে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এমন ভুল ধারণা নিয়ে বসে আছো কেন তুমি? বাবাকে বললেই বাবা এসে আমাকে নিয়ে যাবে। আধার ওর কথা আমলে না নিয়ে বলল, শুধু শুধু চাচ্চুর সাথে আমার ক্যাচাল বাঁধাস না তো। তোকে নিয়ে গেলে মনে হয় আমি আনতে পারবো না, এমন ভাব করছিস। বলবো আমি বাবাকে সব? মিথ্যুক একটা। ভালোবাসার মিথ্যা বলি আওড়াচ্ছ, অথচ নিজের বান্ধবীকে কিছু বলতে পারো না। আহ, কি বন্ধুত্ব শেষ করলেই কি সেটা শাস্তি হয়? সেটাই সবচেয়ে বড় শাস্তি, বুঝলি? খুব গুরুত্বপূর্ণ কিছু একটা কেড়ে নেওয়া। বন্ধুত্বটুকু ওর কাছে খুব দামি ছিল রে। বাহ, খুব চেনো তাকে, ভালো। এবার আমাকে চিনবে তুমি। আজকের কথাগুলো খুব গায়ে লাগলো বিশ্বাস করো। তোমার কথা হজম করে নিয়েছিলাম, কিন্তু ওই যে সাবিহা আপুর কোনো শাস্তি পেল না, এই বিষয়টুকু হজম হলো না। আমি থাকবো না। থাকবি না তো জোর করে রাখবো? সব সময় জোর করতে পারো বলে টেকেন ফর গ্র্যান্টেড ভেবে নিয়েছ?
কিন্তু এবার সেটা হবে না। আমি বাবাকে সব বলবো। তুমি সাবিহা আপুর থেকে গুরুত্বপূর্ণ কিছু কেড়ে নিলে নিল তুমি সাবিহা আপুর থেকে গুরুত্বপূর্ণ কিছু কেড়ে নিল তো। আমি জানি না আমি তোমার জন্য গুরুত্বপূর্ণ কি না, তবে আমি আর ফিরবো না। সেটা সাবিহাপুর শাস্তি হয়, এটা তোমার শাস্তি হবে। আধার চকিতে তাকালো। চাঁদনির চোখ মুখ খুব সিরিয়াস। আধার ব্যগ্র স্বরে বলল, বেশি হয়ে যাচ্ছে চাঁদ, ফিরবি না মানে কি? তোকে ফিরতেই হবে। আমি ছাড়া বাকি সব রাস্তা তোর বন্ধ। আমার কাছে ফেরা ছাড়া অন্য কোনো উপায় নেই। বাবাকে বলবো আমি সব, কিভাবে কষ্ট দিয়েছো তুমি আমাকে। বলিস, কিন্তু ছেড়ে যাস না। তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই চাস আমি মরে যাই? ইমোশনাল ব্ল্যাকমেইল আর কত করবা? ব্ল্যাকমেইল না, সত্যি বলছি, মরে যাব আমি। আগরবাতি ঘ্রাণ তোকে ঘুমাতে দেবে না। হ্যাঁ, নাটক করো না একদম, মিথ্যুক একটা। মৃত্যু এত সহজ নাকি? আরে যেদিন মরে যাব সেদিন বুঝবি, কাঁদবি আমার জন্য, কিন্তু আমি ফিরবো না। তখন বুঝবি আমার মূল্য। এখন বুঝতে পারছিস না। সহজলভ্য তো তো তাই সহজলভ্য তো তোর কাছে, তাই।